তাহলে এখানে এই যে জম্বির যে জেটের যে স্টাইল, এটা হচ্ছে ফন্ট ফেস। আর এখন হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল কোনটা? ফন্ট স্টাইল হচ্ছে এই যে ঝরে ঝরে আসছে, এটা হচ্ছে ফন্টের স্টাইল। এই যে এখানে দেখেন ক্রিটার ওয়ার্কস, এখানে যে টার টি আর হচ্ছে ওয়ার্কস এর সাথে একসাথে দেখেন ওই যে আপনার খ্রিস্টানদের যে কি বলে যিশুর প্রতীক যেটা, সেটা কিন্তু এখানে মেনশন করেছে। দেখেন এটা কিন্তু আধুনিক একটা গল্প, হতে পারে অ্যাফেয়ার্স বা কোনো গল্প হতে পারে। ফন্ট দেখেন আধুনিক টাইপের, এখানে যারা ক্লাসিক একটা ফন্ট তো জিনিসটার সাথে যেত না। তাহলে এটা গেল ফন্ট স্টাইল এবং হচ্ছে ফন্ট সাইজ। এই যে ডিজাইন গুলোতে মনে করেন বিশাল একটা ফন্ট সাইজ ইউজ করেছে বা অনেক বড় বা অনেক ছোট, এগুলো কিন্তু যাবে না। অ্যাকচুয়াল আপনাকে বুঝতে হবে যে কোন টাইপের ডিজাইনে কোন টাইপের ফন্ট দিতে হবে, কোন এই ফন্ট আসলে বলতে চাচ্ছে কি। আমি যে ফন্টটা লিখছি, এই ফন্ট অ্যাকচুয়ালি কি বলতে চাচ্ছে, এটা আগে আপনাকে বুঝতে হবে। যে ফন্টের গুরুত্ব যত বেশি, সে তত হাইলাইটের দিকে তাকে নিয়ে যেতে হবে। সাপোজ আমি আমাদের ট্রেনিং সেন্টারে অ্যাডমিশনের একটা পোস্টার তৈরি করব। তাহলে এখানে আমি অ্যাডমিশন পোস্টার লিখে সার্চ করি, অ্যাডমিশন পোস্টার। এই যেখানে আছে স্কুল, এই যে এটা দেখেন এখানে কিডস স্কুল, এটা হচ্ছে আপনার স্কুলের নাম। আর এখানে কি বলছে 2022 অ্যাডমিশন নাও ওপেন। আর তারপর কি দেখেন একটা ছোট ছোট বোল্ড টাইপ ফন্ট আছে। এখন এইটাকে যে মনে করেন ছোট্ট কথা লেখা আছে, আর এই কথাই যে ব্রেইনিং ব্রেইনিং না কি কিছু লেখা আছে, হ্যাঁ ব্রিঙ্গিং এক্সেলেন্স টু স্টুডেন্ট, এই কথাটা মনে করেন এরকম বোল্ড করেছে আর এইটাকে করেছে ছোট এরকম। তাহলে এই জিনিসটা কেমন লাগতো? এটাকে খুবই গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, মেইন জিনিসটা এই পোস্টারের মেইন ফোকাস কি, যে 2022 সালে অ্যাডমিশন এখন নিচ্ছে তারা, রিসেন্ট নিচ্ছে, তাহলে মেইন ফোকাস এইটা না। তাহলে এইটাকে কিন্তু সে সবচেয়ে বেশি হাইলাইট করেছে। তারপরে কি বলেছে দেখেন, অ্যাডমিশন স্টার্ট কবে হবে। যখনই আপনি এই কথাটা লিখে আসবে যে অ্যাডমিশন নিচ্ছে, তখন মনে প্রশ্ন আসবে কবে নিচ্ছে। তাহলে কবে নিচ্ছে সে এইভাবে হাইলাইট করেছে, এই তারিখে নিচ্ছে। তারপরে বলছে কি, আপনাকে ওয়ে চুজ আস, তুমি আমাদেরকে কেন চুজ করবা, এর জন্য এইখানে ছোট ছোট কথা সে লিখে রেখেছে। তারপরে গেট ইন টাচ, কন্টাক্ট ইনফরমেশন এখানে লিখে রেখেছে। বাট কন্টাক্ট ইনফরমেশন লিখে রেখেছে, গেট ইন টাচ, বাট এগুলো কিন্তু আবার ছোট রেখেছে কেন? কারণ ওগুলো যেখানে থাকবে যে গেট ইন টাচ, আমার সাথে যোগাযোগ করো, তখন আপনি খুঁজে নেবেন যে কোথায় গিয়ে যোগাযোগ করতে হবে। নাম্বারটা যে বড় করা ইম্পর্টেন্ট না, লেখা ইম্পর্টেন্ট যে কোথায় নাম্বারটা আছে। হ্যাঁ, তাহলে এই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। এখন মনে করো এই যে একটু আগে বললাম এইটাকে ছোট করে এইটাকে বিরাট বোল্ড করেছেন, এটা কিন্তু ভুল পদ্ধতি। এই জন্য আগে দেখতে হবে আপনাকে কিন্তু এই সকল টেক্সট গুলো একটা পিডিএফ আকারে বা একটা ডক্স ফাইল আপনাকে দিবে, যেখানে তো গুরুত্বপূর্ণ কথা লেখা নাই। ওইগুলোকে আপনাকে খুঁজে খুঁজে বের করতে হবে যে এর কোন কথাটা গুরুত্বপূর্ণ বেশি। ঠিক আছে, খুঁজে তারপরে আপনার ডিজাইনে প্লেস করতে হবে। এটা হচ্ছে ফন্ট সাইজ। এরপর হচ্ছে অ্যালাইনমেন্ট। অ্যালাইনমেন্ট হচ্ছে আপনার এই যে দেখেন এখানে অ্যালাইনমেন্টের ইস্যুটা আমি ধরি, লেফট অ্যালাইন বরাবর সুন্দর আছে। এখানে কিন্তু ফন্ট সাইজের অনেক ভুল আছে। ঠিক আছে, ফন্টের সাইজের কিন্তু ভুল আছে, ফন্ট সাইজ অ্যাকুরেট হয়নি, কারণ অনেকটা হিজিবিজি টাইপের হয়ে গেছে ডিজাইনটা। হ্যাঁ, হয়তো আপনি চোখে খুবই কালারফুল খুবই সুন্দর লাগছে, বাট ডিজাইনটা এমন মনে হচ্ছে যেন কোথাও মানে কি বলবো, আমার মুখের মধ্যে কেউ যদি কোনো একটা পলি পেপার ধরে তো নিচে গিঁটে দিত, তখন যে দম আমার নিঃশ্বাস ছাড়তে যতটা কষ্ট হতো, এই ডিজাইনে দেখলে আমার ওরকম কষ্ট হচ্ছে, মানে আমার ওরকম ফিল হচ্ছে।
আমার কেন জানি মনে হচ্ছে এর মধ্যে দম ছাড়ার কোনো জায়গা নাই। হ্যাঁ, যখন আপনি ডিজাইনটা ভালোভাবে দেখবেন, এক্সকিউজ মি, আপনি কি করছেন? কি করছেন? লেকচার ক্লাস খুবই গুরুত্বপূর্ণ যদি পাস করতে চান। এই কথাটা আপনাকে মাস্ট বি ধরবে। এটাকে ধরবে যে ফন্টের অ্যাট্রিবিউট কয়টা বলেন তো? আচ্ছা, ফন্টের অ্যাট্রিবিউট গুলো কি আপনি জানেন? এরকম বলবো, আমি কয়টা অ্যাট্রিবিউট আলোচনা করেছি? হুম, কয়টা করেছি বলতে পারছেন না, এখনই আটকে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, আপনাদের সাথে আমি যে কথা বলি, একটাও কোনো ফাও কথা আমি এখানে বলি না। যাই বলি সেই কথার পিছনে কোনো না কোনো লজিক আছে। যে কথাটুকু বলবো তার কোনো না কোনো কিছু লজিক আছে। কারণ আপনার যে ধাপে আছেন এই ধাপগুলো আমি অনেক আগে পার করে আসছি। হতে পারে আপনারা আমার অনেক সিনিয়র, বাট এই ধাপগুলো আমি অনেক আগেই পার করে আসছি। একজন সিনিয়র, আমাদের বাবা মা ভাই বোন আমাদেরকে গাইড করে কিভাবে? কিভাবে বলে যে, আমরা মনে করি কি আমাকে এখন দুপুরে খেলতে যেতে কেন দিচ্ছে না, আমার রাগ লাগছে, আমি কেন খেলতে যেতে পারবো না। কিন্তু আদৌ ওই ধাপটা পার করে আসছে। এখন যদি খেলতে যাও কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে, ওরা জানে। আমরা কোন একটা মানে কি বলে কারেন্টে হাত দিতে গেলে ছোট বাচ্চারা আমরা বকাঝকা করি, এইখানে কেন হাত দিচ্ছ, কারণ কি এখানে বিপদ ঘটতে পারে। কিন্তু আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু ওইখানে বেশি ঝুঁকতাম, আর আমাদের রাগ লাগতো যে ওখানে আমরা হাত দিতে গেলে কি এমন হবে। হম, তাহলে এই জিনিসগুলো কিন্তু আমি পার করে আসছি, তো এগুলো ধরলে কিন্তু আপনি তখন গাছ থেকে আকাশ থেকে পড়বেন। এই আসলে কি বলতো অ্যাট্রিবিউট আবার কি জিনিস? ফন্টের আবার অ্যাট্রিবিউট, টেক্সট লিখবো, টাইপ করবো, লিখে ফেলবো, এবার অ্যাট্রিবিউট হয় কিভাবে? ঠিক আছে, তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে যে অ্যালাইনমেন্ট, যেটা বলেছি একটু আগে, যেটা বললাম, এখানে আসলে আমার হাফ ছাড়ার কোনো মানে নিঃশ্বাস ছাড়ার কোনো জায়গা পাচ্ছি না আমি। এই ফন্টটা যদি একটু ছোট হতো, আমি কি বলেছিলাম, 3 ভাগের 1 ভাগ ছেড়ে দিতে হবে। যদি এটা ছাড়তো তাহলে এটা খুবই সুন্দর হতো। এখানে লিখেছে অ্যাডমিশন স্টার্ট ফ্রম 1লা ফেব্রুয়ারি 2022। তো এখানে অ্যাডমিশন স্টার্ট না দিয়ে অ্যাডমিশন আমি বুঝতেই তো পারছি যেখানে অ্যাডমিশন কথাটা আছে, অ্যাডমিশনের জন্যই তো ডেটটা। তা আমি এখানে লিখে দিলাম যে স্টার্ট, অ্যাডমিশন স্টার্ট, তাতে এই একটা লাইন তো এখানে কম থাকতো নাকি? আচ্ছা, ঠিক আছে। এখন তারপরে হচ্ছে আপনার হচ্ছে যে এখানে যে 2022 লিখে রেখেছে, 22 না দিয়ে এখানে তো 22 আছে, 1 ফেব্রুয়ারি অ্যাডমিশন স্টার্ট লিখে দিতে পারতাম। ঠিক আছে, ধরলাম ক্লায়েন্ট আমাকে বলেছে আমার এইটাই বসাতে হবে, তাহলে ফন্টটা আরেকটু ছোট করে দিলাম। ঠিক আছে, তারপরে এখানে আর কি আছে, এখানেও একই অবস্থা। এই যে এখানেও জঞ্জাট পাকিয়ে ফেলেছে। হ্যাঁ হ্যাঁ, জি জি, এটা কিন্তু ভুল করে ফেলেছে। এবার দেখেন, আমি কি বলেছিলাম, গ্রুপ ভাগ করতে হবে। ঠিক আছে, মনে করেন জবের ক্ষেত্রে একটা পজিশন, তার উপর একটা পজিশন, তার উপর একটা পজিশন থাকে। ঠিক এরকমই ভাবে এই যে কথাগুলো এখানে আছে, এই যে হোয়াই চুজ আস, গেট ইন টাচ, এরা কিন্তু দুই ভাই, এরা কিন্তু একটা গ্রুপ। তাহলে এ যে স্টাইলে থাকবে একেও সেই স্টাইলে রাখতে হবে। হ্যাঁ, তো এখানে আছে কি, হয় চুজ আস, এটা হচ্ছে ক্যাপিটাল লেটার, আর এটা স্মল লেটারে করেছে, এটা একটা ভুল। এগুলো অ্যালাইনমেন্টের মধ্যেই পড়বে। ঠিক আছে, এক ভাই যেটা থাকবে আরেক ভাই তাকে তাই বানাতে হবে। যেমন আমি ওই যে ফ্লায়ারের দিন বলেছিলাম, মাই সার্ভিস, মাই সার্ভিস একটা ক্যাটাগরি। আর সার্ভিসের ভিতরে যেমন, যেমন আমি ডিজিটাল মার্কেটিং শেখাই, আমি হচ্ছে গ্রাফিক ডিজাইন শেখাই, আমি আইটি সাপোর্ট শেখাই, আমি ওয়েব ডেভেলপমেন্ট শেখাই। এই যে ওয়েব ডেভেলপমেন্ট মানে এখানে এমন ভাবে লিখতে হবে আপনাকে, মনে করেন আমি আইটি সাপোর্ট শেখাই, আইটি সাপোর্ট যে কেন শেখাই এরকম লেখা থাকবে এখানে। ঠিক আছে, কেন শেখাই, কি কি শেখাই, ওর মধ্যে কি কি আমি শেখাচ্ছি, বাট মেন কথা কি, আইটি, আইটি সাপোর্ট, এখানে এটা টেস্ট। তারপরে কি, গ্রাফিক ডিজাইন, এটা মনে করেন গ্রাফিক ডিজাইন। ঠিক আছে,
তো গ্রাফিক ডিজাইন কেন শেখায়, কিভাবে শেখায়, কি কি শেখাবো সব এখানে টেক্সট থাকবে। তাহলে এটা গেল কিন্তু একটা ক্যাটাগরি, যেমন 1, এটা 2, আর এটা কি একটা সার্ভিস না আমার, তাহলে এখানে থাকবে কি মাই সার্ভিস, এটা হচ্ছে আমার মেইন ক্যাটাগরি। হ্যাঁ, মাই মাই সার্ভিস এটা আমার মেইন ক্যাটাগরি। এই ফন্টের সাইজ মনে করেন আছে কত, এই যে ফন্ট এগুলো সাইজ মনে করেন আছে 10, তাহলে কত ফন্ট সাইজ বলেছিলাম, 4 থেকে 6, তাহলে এটা হবে কত, ধরো 14, তাহলে এগুলো সবই হবে কিন্তু 14, তাই না? তাহলে একেও তো আবার এটা তো মাদার ক্যাটাগরি, ইয়েস উপরের ক্যাটাগরি, একেও তো তাই করতে হবে, 4 থেকে 6, তাহলে 14 আর 4 18 করে দিলাম একে, বুঝতে পারছেন? তাহলে এবার আমার মাই সার্ভিস গেল একটা, কন্টাক্ট ইনফরমেশন গেল একটা, এই যে কন্টাক্ট, কন্টাক্ট ইনফরমেশন, এটা কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই পড়বে, এ কিন্তু এই ক্যাটাগরির মধ্যে না, এটা কিন্তু ভুল, এ কিন্তু এই ক্যাটাগরির মধ্যে যাবে, ঠিক আছে? মাই সার্ভিস, মাই কন্টাক্ট আস, তারপরে কোম্পানি ইনফরমেশন, স্যার এখানে আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে যে আপনি তো বলেন যে যে টেক্সটের মানে সেটাই আর কি, সেটা হচ্ছে একটা স্কুলের অ্যাডমিশনের যে পেপারটা, ওইটা হচ্ছে ভাই ভাই থাকবে যে যে লেখার গ্রুপটা, তো দুটো একরকম থাকার কথা। কিন্তু স্যার যদি কেউ ধরেন একরকম দিতে চাইলো না বা ইচ্ছা করে চাইলো যে অন্যরকম দিতে, তখন কি স্যার এটা কি স্যার নিয়মের বহির্ভূত হয়ে যাবে? আর এটা কি স্যার ভালো হিসেবে দেখবে না, ক্লায়েন্ট এটা ভালো হিসেবে দেখবে না, দেখবে বা না, এটা সুন্দর হবে না? হবে না। আচ্ছা, মনে করেন ক্লায়েন্টকে আমাদের প্রাধান্য বেশি দিতে হবে। আপনি প্রথম যে ডিজাইনটা করবেন তখন আপনার রুলস রেগুলেশন মেনেই করবেন, পরে ক্লায়েন্ট বলছে এখানেই করেন, এখানে কালার করেন, ক্লায়েন্ট এসে বলছে আমার এই টেক্সটটা ভালো লাগছে না, এটাকে সবুজ করে দাও, আপনি করবেন। তবে আপনাদের বোঝাবেন যে স্যার এখানে হোয়াইট রাখলে বেটার, এখানে সবুজটা আসলে এর সাথে যাচ্ছে না, কেন সেটা যদি এক্সপ্লেন করলেন যে স্যার এই কারণে এটা যাচ্ছে না, ডিজাইন সবসময় একটাকে দুইটা কালারে করলে ভালো হয়, যে সুন্দর লাগবে। ক্লায়েন্ট তবু বলছে যে না আমার মনে হয় এটা ভালো, এটা করেন, ব্যাস শেষ, ঠিক আছে, আর কোনো দেখার কিছু দরকার নাই। স্যার আরো কোনো ডিজাইন আর ক্লায়েন্টের কাজ কখনো ভালো হয় না, এটা মনে রাখেন। স্যার আরো কোনো ডিজাইন আছে কিনা সেটা তো আমি আসলে এটা তো এখন দেখলাম, আর একটু ওরকম মনে করতেছে না, মানে এই যেমন এটা হচ্ছে হোয়াইট, হোয়াইটের পরে ইয়েলো, ইয়েলোর পরে হোয়াইট, মাঝখানের ওয়ানটা হচ্ছে ইয়েলো, তো এরকম সব এই জায়গায় আমি ইয়েলো না দিয়ে আমি দেই হচ্ছে গ্রিন, তো পরেরটাও আমি এরকম মাঝখানেরটা গ্রিন রাখলাম, এটা হলে হবে? হবে, মানে নিয়মটা একই। নিয়ম থাকে, কালার একই থাকতে হবে। এনার এনার মেন প্রধান কালার কোনটা, রেড, লোগোর কালার কি ব্ল্যাক, ব্ল্যাক আর রেড, এই ইয়েলো এনেছে না, এটা একটা ভুল। ইয়েলো এখানে কেন নিয়ে আসে, কোন লজিকে নিয়ে আসছে এখানে সেই ইয়েলো, বুঝতে পারছেন? আমার লোগো আমি সবসময় বলছি কি, লোগোতে যে কালার থাকবে সেই কালারকে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কোন লজিকে সে এই ইয়েলো মানে ইয়েলো কালারটা এখানে নিয়ে আসছে, এটাই একটা ভুল, ঠিক আছে? ইয়েলো কালার কোনো ভাবে এখানে ব্ল্যাক আর রেড যদি কম্বিনেশন করে ডিজাইনটা করতো, ডিজাইনটা আরো সুন্দর লাগতো, ঠিক আছে? আচ্ছা, আপনি যেটা বললেন যে সর্বোচ্চ ২টা কালার রাখা বেটার, সর্বোচ্চ দুইটা। আর ক্লায়েন্ট যদি খুব বেশি চাপ দেয় তাহলে তিনটাতে করলেন, তবে খুব বেশি ইউজ করবেন না, সামান্য সামান্য ইউজ করবেন, থার্ড নাম্বার মানে কালারটা খুব বেশি ইউজ করার দরকার নেই। মনে করেন এমন একটা জায়গা যেখানে কালারটা লাগছে না কিন্তু ক্লায়েন্ট আবার দিতেই হবে, তো ইউজ করলেন ক্লায়েন্টের ডিমান্ড ডিমান্ড অনুযায়ী। হ্যাঁ, ক্লায়েন্টকে আবার প্রদান করবো, ও তো টাকা দিয়ে কাজটা করছে, ঠিক আছে, এই জন্য ওকে এই জিনিসটা আপনাকে বোঝাইতে হবে। কিন্তু আপনি যখন কোনো কোম্পানিতে যাবেন, কোনো প্রফেশনাল ওয়েতে যাবেন, তখন এই জিনিসগুলো আপনার খুব হেল্প করবে। মানে ক্লায়েন্ট যদি চায় তখন আমি থার্ড কালার হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে মানে কি বলে, এই এই কোম্পানি এই ক্লায়েন্ট গুলো করে, ছোট ক্লায়েন্ট বোঝেন, মানে খরিদ্দার যেমন একবার আর স্যার কখনো আসবে না, এরা এই কাজটা করে। আর যারা আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ করাবে তারা আপনার উপরে ছেড়ে দিবে সবকিছু, আপনি যেটা করবেন সেটাই বেটার। আপনি কোনো কোম্পানিতে যাবেন, কোম্পানিতে আপনি যেটা ডিজাইন করবেন সেটাই বেটার,
আপনার উপর দিয়ে যাবে না, কারণ আপনি তাকে বলতে পারবেন, গুছিয়ে বলবেন স্যার এই কারণে ডিজাইনটা কালারটা করলে ভালো লাগবে না, এই জন্য আমি দুইটা কালার নিয়েছি, এই কারণে প্রবলেমটা শো করাবেন, তাহলে সেটা প্রফেশনাল ডিজাইন হবে। ঠিক আছে? আর এই যে দৌড়ানো যে ক্লায়েন্ট গুলো আছে, আমাকে এটাই করে দেন, নাহলে হবে না, ওদের আপনি যা ইস্যু সব ছেড়ে দেন, কোনো সমস্যা নেই। তবে চেষ্টা করবেন সুন্দর করার। টাকা কম হোক বেশি হোক সেটা ম্যান্ডেটরি নয়। যাকে $5 তাকেও যে সার্ভিস দিবেন, যে $500 তাকে একই সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন। একজন ভালো ডিজাইনার চেষ্টা করবে সবসময় সুন্দর, সুন্দর হ্যাঁ, রাইট। ডিজাইন আপনি সবসময় ভালোবেসেই করবেন, আপনার ভালোবাসার জন্য আপনার ডিজাইন দেখলেই বোঝা যাবে। হ্যাঁ, সেটাই। আচ্ছা, তারপরে এখানে কি বলেছি, কি নিয়ে আলোচনা করছিলাম, এই যে টেক্সট নিয়ে, এই যে মাই কোম্পানি ইনফরমেশন, এই যে কোম্পানি ইনফরমেশন এটাও কিন্তু এই ক্যাটাগরির মধ্যেই যাবে। তবে সবই ফন্ট সাইজ হবে কি 18, বোঝা গেছে? তাহলে একে যে স্টাইল করবেন সবগুলো সেই স্টাইল রাখবেন। ঠিক আছে? বাকি এই এই ক্যাটাগরি গুলো আপনি আলাদা করতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন এটা হচ্ছে মাদার ক্যাটাগরি, এটা সাব ক্যাটাগরি। ঠিক আছে, এই দুটো সাব ক্যাটাগরি। আর এই যে বুলেট আকারে দিয়েছে এগুলোকে পয়েন্ট, বা এগুলো মনে করেন নরমাল কোনো ক্যাটাগরি হতে পারে। ঠিক আছে, এটাও কিন্তু একটা ক্যাটাগরি, বেস্ট সার্ভিসেস। তো বেস্ট সার্ভিসেস, তো বেস্ট সার্ভিস কি কি উল্লেখ করেছে এখানে সে? বুঝতে পারছেন ভুল কোথায় আসছে? বেস্ট সার্ভিস, তো বেস্ট সার্ভিস কি? যখন কোনো জবে যাবেন, জবে গিয়ে যদি বলেন, কোম্পানি যদি আপনাকে বলে যে আপনার সম্পর্কে বলেন, তখন আপনি কি বলবেন? স্যার হচ্ছে আমার নাম অমুক, আমার বাপের নাম অমুক, আমার মায়ের নাম অমুক, আমি বাসায় থাকি, আমি হচ্ছে, রাইট। কিন্তু অনেকে শুরুতে কি করে, নিজের বায়োডাটা দেওয়া শুরু করে। বায়োডাটা সে চাচ্ছে না, আপনার সম্পর্কে জানতে চাচ্ছে। আপনি বলবেন কি, স্যার আমি তো সবকিছু সিভিতে দিয়েছি, সিভিতে দিইনি এমন কিছু কথা আমি আপনাদেরকে বলছি যে আমার সাথে ঘটে গেছে। ঠিক আছে, যেমন আপনি ছোট একটা অর্গানাইজেশন কমপ্লিট করেছিলেন, ওটা সিভিতে আসলে দেওয়ার মতো না, কিন্তু আপনি এটা গল্পটা বলতে পারেন যে আমি এইভাবে 20 জনকে লিড দিয়েছিলাম ওই অর্গানাইজেশনে। ঠিক আছে, এরকম, এইটাই যে নিজের সম্পর্কে বলা। হ্যাঁ। তো এই যে বলছে বেস্ট সার্ভিস, তো ওর সে বেস্ট সার্ভিস কি জিনিসটা? এখন কি ফোন করবে, ভাই আপনাদের বেস্ট সার্ভিস কোনটা? বুঝতে পারছেন? এই হচ্ছে সমস্যা। আচ্ছা, তাহলে আমরা অ্যালাইন নিয়ে আলোচনা করছিলাম, অ্যালাইন সম্পর্কে হয়তো ধারণা হয়েছে। এরপর হচ্ছে কেস, কেস স্টাডি। এটা হচ্ছে এর মধ্যেই যাবে। ঠিক আছে, এই যে এটা আলোচনা করছি, হ্যাঁ, ছোট কোনটা, এই যে এটা বললাম, এটা একটা ভুল, এটা কেস স্টাডির মধ্যেই যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে ইনডেন্ট, তারপর লিডিং, লিডিং ইনডেন্ট এটা কিন্তু এইখানে আছে। এই দেখেন, এই যে ক্যারেক্টারে ক্লিক করলে এই ক্যারেক্টার, এখানে ক্লিক, এই যে অপশন গুলো এগুলোকে ওই নাম, নিচের গুলো এখান থেকে একই। এই দেখেন, এটা হচ্ছে লিডিং, এই যে এটা লিডিং, লিডিং হচ্ছে ফন্টের এই যে ভিতরের গ্যাপ। ঠিক আছে, লিডিং, লিডিং এ কিন্তু বলেছি, কেউ আর মনে আছে এখানে দেখি কত, লিডিং কত রাখা উচিত ফন্ট সাইজ অনুযায়ী? দেখি কার কার মনে আছে, আমি বলবো বাট দেখি কার কার মনে আছে। আসেন না, না এটা তো লাস্টের ক্লাস, লাস্টের দিকের ক্লাস, ফ্লাড যখন শুরু করেছি তখন ছিলেন না? ফাইনাল প্রথম ফ্ল্যাট ডিজাইন যেদিন করেছি, দ্বিতীয় ফ্ল্যাটে ছিল, যোগ করতে হবে, মেইন ফন্ট সাইজের সাথে একটা কি একটা যোগ করতে হবে। আমি আরো ক্লু দিয়ে দিলাম। জি, না এটা তো হেডলাইনের জন্য। আচ্ছা,
ফন্ট সাইজ যেটা থাকবে তার অর্ধেক তার সাথে যোগ করে দিবেন। আচ্ছা, যদি তাহলে 8+4 12। হ্যাঁ, যদি ফন্ট সাইজ 20 থাকে তাহলে অর্ধেক কত, 10, 10 আর 20 কত, 30, লিডিং হবে 30। মনে করেন ফন্ট সাইজ আছে আমার 40, 40 এর অর্ধেক কত, 20, 40 আর 20 60, লিডিং হবে 60। এটা হচ্ছে অ্যাকচুয়াল সাইজ। হ্যাঁ, এটা সুন্দর লাগবে দেখতে। তাহলে এখন আপনি কি বলবেন, যে আপনি বলে আচ্ছা বলেন তো ফন্টের লিডিং কত রাখলে বেটার হয়? না, এইভাবে বলা যাবে না, বলতে হবে কি 1.5 রাখলে বেটার। মানে ফন্ট সাইজ 1, তার সাথে মানে অর্ধেক, মানে 1.5, ফন্ট সাইজের সাথে সবসময় 1.5 যোগ করলে বেটার। ঠিক আছে, এরকম ভাবে বলতে হবে। মানে আমি তো অর্ধেকই যোগ করছি নাকি? ঠিক আছে, আমি তো অর্ধেকই যোগ করছি। হ্যাঁ হ্যাঁ, সুন্দর করে গুছিয়ে বলতে হবে। জি। আচ্ছা, আর যেটা বলেছিলাম যে এটা হচ্ছে কি ট্র্যাকিং। ট্র্যাকিং কোনটা আছে এখানে? এই যে ট্র্যাকিং। হ্যাঁ, ট্র্যাকিংটা হচ্ছে দেখেন এই যে এদিকে বাড়ছে, মানে ফন্ট সাইজ যেটা, ফন্টের এই যে ভিতরের যে গ্যাপটা, এই যে ভিতরে এইখান থেকে শুরু করে এই এই পর্যন্ত, এই দুটো ফন্টের যে গ্যাপ আগে করেছে কি, এই যে গ্যাপ এটা হচ্ছে লিডিং, আর এটা হচ্ছে ট্র্যাকিং। হ্যাঁ, এই যে এখান থেকে বাড়ালে দেখেন ফন্ট সাইজ, সরি, এখান থেকে বাড়ালে ফন্ট সাইজ বাড়ছে, এই দেখেন। ঠিক আছে, আমি একটু ছোট ফন্টে দেখাই তাহলে বুঝতে পারবেন। এটাতে দেখেন, এটা ফন্ট সাইজ একটা গ্যাপ আছে না, এটা যদি আমি বাড়াই, ফন্টের শেপ, ফন্ট স্টাইলে সুন্দর আছে, ও ঠিক ঠিক থাকবে, খালি ফন্ট সাইজের ভিতরে স্পেসটা বাড়বে। দেখেন, ঠিক আছে, আমি এখানে 500 করে দিয়েছি, তাহলে জিনিসটা বুঝবেন। 500, এই যে দেখেন ভিতরে গ্যাপটা বের হয়ে গেছে, ফন্ট সাইজ কিন্তু যা তাই আছে। যদি আপনি এখান থেকে এইভাবে কমান তাহলে কিন্তু আবার অন্যরকম হয়ে যাবে, এরকম ভাবে এটা চ্যাপ্টা হয়ে যাবে বা এরকম লম্বা হয়ে যাবে, অ্যাকুরেট থাকবে না কিন্তু। তো লিডিং সবসময় থাকবে 0। হ্যাঁ, এবার ট্র্যাকিং, তাহলে ফন্টের ট্র্যাকিং ডিফল্ট কত, 0। ডিফল্ট ট্র্যাকিং ভ্যালু কত, 0। ফন্টের ডিফল্ট ট্র্যাকিং ভ্যালু হচ্ছে 0। এরপর হচ্ছে বেজলাইন শিফট, এক্সপ্যান্ড, কনডেন্স, ট্যাব সেটিং, এগুলো হচ্ছে আলাদা আলাদা সেকশন আছে। বেজলাইন শিফট, এই যে দুই সাইডে যে সেকশন গুলো ঠিকঠাক থাকবে, এগুলো হচ্ছে মনে করেন প্যারাগ্রাফ থেকে তারপর অ্যালাইন সেন্টার, লেফট, তারপর হচ্ছে আপনার জাস্টিফাই। জাস্টিফাই কি জানেন? জাস্টিফাই হচ্ছে এই যে এখানে কম বেশি আছে না, আর এই পাশে সমান আছে, এটাকে চার সাইডে সমান করার জন্য এটাকে বলা হয় জাস্টিফাই। দেখেন এই যে দুই সাইডে সমান আছে। ঠিক আছে, এটা আপনারও লাগবে, আপনি জি জি, ওকে। ট্যাব সেটিং, ট্যাব সেটিং হচ্ছে আপনার কন্ট্রোল শিফট টি চাপলে আসতে পারে। হ্যাঁ, কন্ট্রোল শিফট টি চাপলে এই অপশনটা আসবে। এটাকে মনে করেন আমি কিছু নাম লিখবো, যেমন আমি একটা আইডি কার্ড ডিজাইন করব। ঠিক আছে, আইডি কার্ডে কি কি থাকে বলেন তো? একটা আইডি কার্ডে নেম, তারপর কি থাকে, ইনস্টিটিউশন নেম, তারপর হচ্ছে ব্লাড গ্রুপ। তো আমি এখানে লিখলাম ব্লাড গ্রুপ, ব্লাড, ব্লাড গ্রুপ একটা এ দিলাম। তারপর কি থাকবে, আইডি নাম্বার, আইডি নাম্বার, এটা তো মেন ইম্পর্টেন্ট। তারপরে কি থাকবে আপনার হচ্ছে ব্লাড গ্রুপ, তারপর মোবাইল নাম্বার,
মোবাইল নাম্বার, তারপর কি থাকবে, এটা ক্যাটাগরির মধ্যে যাবে না, এটা উপরের নেমটা, ওগুলো উপরের নেম, নেম কোম্পানি নেম ওগুলো উপরে, মেন এক জায়গায় যেগুলো থাকবে যেমন হচ্ছে আইডি নাম্বার, ব্লাড গ্রুপ, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, হ্যাঁ জয়েনিং ডেট, জয়েনিং ডেট সেকেন্ড পার্টে, কোন পার্টের কথা বলছি, ইমেল অ্যাড্রেস, এই চারটা হচ্ছে কমন জিনিস, এটা আপনার ফ্রন্ট পার্টে সবসময় থাকবে, ঠিক আছে। তো এইগুলোকে তো বারবার এডিট করা হয় না, একবারেই বারবার এডিট হয়ে যায়, তো এই জন্য আমি এখানে সবসময় হাইফেন এগুলো দিয়ে দিচ্ছি। ওকে, এখন দেখেন এটা কম বেশি আছে না, আছে কিনা, তো আমি চাচ্ছি এটাকে একই পজিশনে সব রাখতে, যেমন আমি ট্যাব ইউজ করছি, দেখেন সব একই জায়গায় চলে যাচ্ছে, ট্যাবে ক্লিক করলে সব একই জায়গায় চলে যাচ্ছে, কিন্তু এই ট্যাবটা কেন দূরে চলে গেল, কারণ অলরেডি অনেক লম্বা, তার জন্য এখানে আমার কয়টা ট্যাব ইউজ করতে হবে, দুইটা ট্যাব ইউজ করতে হবে, এই যে। এখন দেখেন তো, একে হয়তো ভালো লাগছে, বাট এ কোথায় চলে গেছে, এখন আমার কি করতে হবে, সবগুলোকে ধরতে হবে, ঠিক আছে, এই, ধরে এখানে নিয়ে আসবো, এসে দেখেন এইখানে কিছু অপশন আছে ট্যাব, ঠিক আছে, তো এই ট্যাব আমি এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এগুলোকে সরালেই, এই যে ধরেন এখানে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে সরালে এদিকে সরে যাবে, এই সমানে আছে এটা, আচ্ছা একটা সরছে এখান থেকে, সবগুলোকে সিলেক্ট, এখন দুইটা ট্যাব হয়ে গেছে, সবগুলোকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এখন ট্যাব থেকে সরাবো, এই যে, দেখেন একটা কেন সরছে বুঝছি না, এই যে এখন সরছে, ঠিক আছে। দেখেন এখানে কি প্রবলেম হচ্ছিল আগে, এইগুলোতে দুইটা ট্যাব আছে আর এইটাতে সিঙ্গেল ট্যাব ছিল, এই জন্য এই প্রবলেমটা হচ্ছিল, যখন আমি এখানে দুইটা ট্যাব দিয়েছি এখন একসাথে সরছে, এই যে এই ট্যাবের পাশ থেকে ক্লিক করবেন, ট্যাবের পাশে, হ্যাঁ মানে দূরে ক্লিক করবেন, এই যে কন্ট্রোল শিফট টি, এই যে ট্যাব, এই যে আমার এই যে ট্যাব লাস্ট, লাস্টের পরে যে কোনো এক জায়গায় আপনি ক্লিক করবেন, এই যে সমান, এই যে স্কেল, এই যে বরাবর যে স্কেলটা উঠছে এইখানে, তাই না, এখানে ক্লিক করলে হবে, তো আমি এই পাশে ক্লিক করেছি, ক্লিক করে এখন আপনি ইচ্ছা মতো সরান, ওই ইচ্ছা মতো একই সাথে সরবে, এই যে। হ্যাঁ, এখন দেখেন সে কিন্তু পজিশন মতো ঠিক হয়ে গেছে, ধরতে হবে, হ্যাঁ, দেখেন এখন আমি এখানে নাম্বার লিখবো, এই পাশে নাম্বার লিখবো, মনে করেন প্রথম লাইনে লিখে দিলাম আমার নাম, আইডি নাম্বার না, 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম, ব্লাড গ্রুপ বি পজিটিভ, বি প্লাস, বি প্লাস, এরকম ভাবে আমি লিখে দিব, ঠিক আছে। আর বাকিগুলো আমার কি হবে, বারবার এইটাতে এডিট হবে, এখানে হাত দেওয়ার দরকার নেই, এই পজিশন ধরে একটা কোম্পানিতে একটা দুটো আইডি কার্ড থাকবে না, 100 200 300 এমপ্লয় থাকতে পারে, বারবার এখান থেকে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ট্যাবের কাহিনী, এই যে ট্যাব সেটিংস, ওকে। এই হচ্ছে 12টা অ্যাট্রিবিউট, এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই মুখস্থ করতে হবে।
বোঝা গেছে? কয় নাম্বার পেজ? 44 নাম্বার পেজে আছে এটা। এগুলো কিন্তু অবশ্যই মুখস্থ করতে হবে। এখন লাগুক, 1 বছর পরে লাগুক, 2 বছর পরে লাগুক, লাগবে এটা। আপনার নিজের কাজে লাগবে। আর যদি উপরে লেভেল করতে চান, লেভেল 3 তে প্রশ্ন করুক আর না করুক, লেভেল 4 এ মাস্ট বি করবে। লেভেল 3 তে হয়তো এত প্রশ্ন করবে না, কারণ ওরাও জানে সবাই বিগিনার লেভেলে আসে। বাট লেভেল 4 এ কোনো ছাড় নাই, এগুলোকেই প্রশ্ন করবে। ডিজাইন প্রিন্সিপাল কতটি, ডিজাইন অ্যাট্রিবিউট কতটি, ফন্ট অ্যাট্রিবিউট কতটি, কালারের অ্যাট্রিবিউট কতটি, ঠিক আছে? এগুলো সব জানতে চাইবে। দেখেন, কন্টেন্ট কতটি, টেক্সট, ইমেজ, ভেক্টর, লোগো, এগুলো একটা ডিজাইনের মধ্যে থাকে। ঠিক আছে? এগুলো একটা ডিজাইনের মধ্যে এই জিনিসগুলোই থাকে। যেমন টেক্সট, একটা ডিজাইনের মধ্যে যা কিছু থাকুক সবই সেটা কি? টেক্সট। যত যা লেখা থাকুক তা টেক্সট। একটা ডিজাইনের মধ্যে যত ছবিও তোলা যে জিনিসগুলো আছে, আইকন থেকে শুরু করে যা কিছু হোক, সেটা ইমেজের ক্যাটাগরির মধ্যেই যাবে। এখানে পোস্টারের মধ্যে কি আপনি কোনো ভিডিও দিতে পারবেন? ভিডিও দেওয়া কি সম্ভব? ঠিক আছে। এরপর হচ্ছে কি ভেক্টর। ভেক্টর কোনগুলো? আইকন হতে পারে, লোগো হতে পারে, কোনো ইলাস্ট্রেশন হতে পারে, মানে ইলাস্ট্রেশন চিত্র। যেমন আপনি বলছেন কি ট্রান্সফল ওই ডান দিকে দেখ, মেট্রো থেকে ডান দিকে। তো ডান দিকে হচ্ছে কি একটা বলছে যে এইভাবে ডান দিকে, বা একটা বলছে যে অমুক হোটেল ওই দিকে। এই যে ইলাস্ট্রেশন করে দেখাচ্ছে, এগুলো হচ্ছে কি বলে ভেক্টর, বা এখানে যেটা আছে ভেক্টর ফাইল, এগুলো ঠিক আছে, ইপিএস ফাইল, এগুলোকে সব ভেক্টর। আর মাস্ট বি একটা ডিজাইনের লোগো থাকবেই। বোঝা গেছে? এই চারটা কম্বিনেশন একটা ডিজাইন তৈরি হয়। জানি না, কেউ তো কিছু বলেনি, বললো না। তবে এসে এসে বললেন যে সামনে একটা মিছিল হচ্ছে। দেখেন অ্যাসেসমেন্ট মেথডস, কি কি অ্যাসেসমেন্ট আপনাদের হবে, হ্যাঁ? রিটেন টেস্ট, ডেমনস্ট্রেশন, অবজারভেশন উইথ চেকলিস্ট, ওরাল কোশ্চেন, আর পোর্টফোলিও দেখতে চাইতে পারে। আচ্ছা, আপনাকে তো পোর্টফোলিও বানাতে হবে, হ্যাঁ? এই সুন্দর সুন্দর কাজগুলো যদি খুব বেশি প্রবলেম হয় ওই মোবাইলে নিয়ে যাবেন সাথে করে, তবু রাখবেন কাজগুলো। স্যার আমি এখন এই আপনি কাছে আছে আমার প্রশ্নটা কথা বলতেছে না আমার সাথে ওই যে সেদিন বলেছিলাম না, এখানে যেটা ক্লাস করে তাদের কাজ ডিলিট করা, তাদের কাজ, তাদের ক্লাস ডিলিটই করা। ঠিক আছে, কিভাবে ডিলিট করতে হয় বুঝেন নাই? সেটাই তো বলছি, আইটি সাপোর্টের কাজ হচ্ছে কোনটাকে ডিসপ্লে বলে, কোনটাকে কিবোর্ড বলে, কিবোর্ডের কি কি কাজ, তারপরে র্যামের কাজ কি, র্যাম কিভাবে লাগাতে হয়। মনে করেন আইটি সাপোর্টের চাকরিটা আসলে কি। আমি এখানে এতগুলো কম্পিউটার আছে না, তো আমি কি এখন ক্লাস বাদ দিয়ে কি, চা ঠান্ডা হয়ে গেছে। মনে করুন আমার এই যে কম্পিউটার এখানে আছে 20টা কম্পিউটার, আমি ক্লাস বাদ দিয়ে কম্পিউটার ঠিক করব? তাহলে আমাকে একদম সাপোর্টেড রাখতে হবে না এখানে। এই জাস্ট এগুলো করবে, এদেরকে মূলত বলা হয় আইটি সাপোর্ট টিম। ঠিক আছে? তাও যে ঠিক করবে তার তো সকল বিষয় জানা থাকতে হবে না, তো সে শিখবে কি করে? ওই কম্পিউটার খুলে খুলে ওদেরকে শেখাতে হয়। ও মানে আমাদের ক্লাসের আগে আইটি সাপোর্টের ক্লাস এখানে এখানে হয় মানে 10টা থেকে 2টা পর্যন্ত, 11টা থেকে হয়, 11টা থেকে 2টা পর্যন্ত আইটি সাপোর্টের ক্লাস এখানে হয়, যার জন্য ওদের কাজ ডিলিট করা, ডিলিট করে চলে যায়। মাঝে মাঝে সফটওয়্যার থাকে না, দেখে না, হয়তো স্যারের মনে থাকে না, উনি ডিলিট করার পরে আবার ইনস্টল করে চলে যায়। ঠিক আছে? তো হয়তো ওই স্যারের মনে থাকে না, এই জন্য সফটওয়্যার থাকে না এখানে। তো আমি স্যারকে ইনফর্ম করেছি, যে ডেটাগুলো আসলে ডিলিট না করার জন্য। হয়তো বা কোনো মাত্রবাড়ি স্টুডেন্ট আসছে, ও ডিলিট করে দিয়েছে। ঠিক আছে?
এই যে বললাম যে মোবাইলে নিয়ে রাখবেন এই কাজ বা পেন ড্রাইভে। আপনার নিজের জন্য কাজে লাগবে। সেজন্য তো বললাম। ওগুলো আবার পরে আপনাকে নিজে নিজে করে করতে হবে। হ্যাঁ, পোর্টফোলিও দেখতে চাইতে পারে, কারণ আপনাকে বললাম না, আপনারা কিন্তু দেশে লেভেলে না, লেভেল 3 তে। আপনারা যদি বাইরে কোনো দেশে যান, আপনাদের জন্য চেয়ার ছেড়ে দিবে, কারণ আপনারা এই পজিশনে মানে যেতে চলেছেন। লেভেল 3 আপনারা একদম সহজ ভাববেন না, এটা একদম সহজ হিসাব না। তো আপনার হচ্ছে পোর্টফোলিও থাকাটা আপনার খুবই গুরুত্বপূর্ণ। কারণ লেভেল 3 যারা, তারা অলরেডি মার্কেটে এস্টাবলিশ, তারা তারা হচ্ছে লেভেল 3। একজন লেভেল 3 গ্রাফিক ডিজাইন ফাইবারে তার ডিমান্ড অনেক, তার সাথে কাজ দেখতে গেলে আপনি যে কাজটা $10 করবেন, একজন লেভেল 3 ডিজাইনার সেই একই কাজ ফাইবারে বসে করে $100 $150। কোথায় $10, কোথায় $150। তারপরে থেকে তার সাথে মানুষ, মানে তার সাথে কথা বলতে গেলে আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, বলতে হয় যে 1 সপ্তাহ পরে বলবে, সামনের মাসে 15 থেকে আপনার কাজটা আপনি পাবেন। সিরিয়াসলি, ও বলে দিবে, মানুষ ওইদিকে কাজ পাচ্ছে না, আর ও ওখানে গিয়ে বলবে কি আপনি সামনে মাসে 15 তারিখে কাজটা পাবেন, কারণ অলরেডি তার কাজ অনেক পেন্ডিং এ আছে। ঠিক আছে। বৈদেশিক আর্নিং, বৈদেশিক মুদ্রা অর্জন। আপনি যদি $10 ইনকাম করেন, তাও বাংলাদেশে ট্যাক্স খাবে নাকি? ট্যাক্স খাবে তো। তাহলে এই যে আপনি এটা না শিখতেন, তো $10 আপনি কিভাবে পেতেন? আমি একজন জেনারেল ছাত্র, আমি আজ আইটি সাপোর্টে আসছি, আমি প্রায় মার্কেট প্লেস থেকে $25,000 উপরে ইনকাম করেছি। তা $25,000 ট্যাক্স কত নিয়েছে বুঝতে পারছেন? $1 ইনকাম করলে 30 $30 কেটে নেয়, বাকি $70 আমরা পাই। দেশে ডেভেলপমেন্ট। হুম, হ্যাঁ, কারণ কি লেভেল 3 যারা করবে তারা অলরেডি লেভেল, সর্বোচ্চ লেভেল আছে 6, সর্বোচ্চ লেভেল 6। তো 6 এ যারা আছে তারা কি কাজ করে বলেন তো? তা আপনার আইডিয়া মতো দেখি, কেউ কেউ কি বলতে পারেন? কার মাথায় কি আইডিয়া আসে? জাস্ট সিম্পল বলেন না, আমি তো বলছি। মানে কোন পর্যন্ত আপনার আইডিয়াটা দৌড় করে এটা জানতে চাচ্ছি খালি। কোন পর্যন্ত আইডিয়া করতে পারবেন আপনি যে তারা কোন ডিজাইন গুলো করবে, তাদের লেভেল অনুযায়ী তারা কোন কাজগুলো তাদের করা উচিত, কে বলতে পারবেন দেখি? মোশন গ্রাফিক্স একটা পার্ট, ওরও আবার আলাদা আলাদা লেভেল আছে। আপনি প্রিন্টের একটা লেভেল আছে, ঠিক আছে, এগুলো সব আলাদা আলাদা লেভেল। ভুলের হিসাবটা না, আমি বলি তারা কোন লেভেলের ডিজাইন করবে। হ্যাঁ, আমি যেমন আসছি এখানে ছোট ছোট ভুলগুলো ধরতে পারছি। তাদের ডিজাইনের পিছনে লজিক থাকে অনেক ইম্পর্টেন্ট। তারা ডিজাইন করবে কোথায় জানেন? তাদের চেয়ার গুলো কোথায় থাকবে? এখানে বাংলাদেশে একটা বিমান তৈরি হবে, বিমানের গায়ে যে প্রিন্ট গুলো থাকবে, ঠিক আছে, তারা করবে। একজন গ্রাফিক ডিজাইনার, সে হচ্ছে 3D গ্রাফিক ডিজাইনার। গ্রাফিক ডিজাইন অনেকগুলো পার্ট আছে। তো একজন হচ্ছে 3D গ্রাফিক ডিজাইনার, সে এরকম লেভেল করতে করতে 6 চলে গেছে। সে কি ডিজাইন করবে জানেন? প্লেন কিভাবে তৈরি হয়, প্লেনের যে মডেলটা দেখতে কেমন, ওই স্ট্রাকচারটা সে তৈরি করবে। সে সেনাবাহিনীতে চলে যাবে, সে বড় বড় ব্যাংকে জব করবে, সে বাইরের দেশে গিয়ে বিরাট আইটি সাপোর্ট, গুগলে গিয়ে কাজ করবে, সে মাইক্রোসফটে কাজ করবে, সে সে যে সে লেভেলের না। বুঝতে পারছেন? একটা মাইক্রোসফটের কোম্পানিটা গুগলে কাজ করলে স্যালারি কত আসে জানেন? কোনো আইডিয়া আছে কোনো মাথায়? মান্থলি প্রায় 2-3 লাখ টাকার উপরে তো স্যালারি থাকবে, মান্থলি বেস। ঠিক আছে, গুগলে। হ্যাঁ, টপটেল নামে একটা ওয়েবসাইট আছে, আমি বিগত 2 বছর ধরে অ্যাকাউন্ট করার চেষ্টা করছি, আমি এখনো করতে পারিনি। এখন আমি ওদের মতে আমি এখন যোগ্য প্রার্থী নই। টপটেল অ্যাকাউন্ট করতে পারি নাই, অ্যাকাউন্ট করতে জাস্ট গুগল দিয়ে সাইন আপ করেছি। সাইন আপ করার পরে বলছে যে
আপনি হচ্ছে এবার আমাদের প্রমাণ দেন, আপনি কি কাজ পারেন তা প্রমাণ দেন। তো আমি এক স্টেপ পার করতে পেরেছি, সেকেন্ড স্টেপ পার করতে এখনো পারিনি। ঠিক আছে, পুরো 1000 ব্যক্তির মধ্যে মাত্র 3জনকে তারা নেয়। 1000কে ইন্টারভিউ নেয়, 3জন ব্যক্তিকে নেয়। ঠিক আছে, তার মানে 1 লক্ষ ভিতরে তারা নিবে কতজন? মাত্র 30 জন বা 3000 এরকম। বাট 3000ও নেয় না, হয়তো আপনার লাখে এরকম 30 জন মতো নেয় সর্বোচ্চ গেলে। ওখানে সর্বনিম্ন কাজ কত জানেন? সর্বনিম্ন $10,000। ছোট প্রজেক্ট যেগুলো $10,000, সর্বনিম্ন প্রজেক্ট $10,000। না না, ছোট কাজ $10,000, তাহলে বড় কাজের ডলার কত? বুঝতে পারছেন? টপটেল নামের সাইটটার নাম। তো এরকমই অনেক মার্কেট প্লেস আছে যার ডিমান্ড অনেক, তবে সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। ওই যে বললাম না, ওখানে যেতে গেলে আপনার এই জিনিসগুলো, ছোট ছোট জিনিস জানতে হবে। যেমন আমি এই যে এখানে ধরে ধরে বললাম যে কোনটার কি কাজ, অ্যালাইনমেন্টের যে অ্যাট্রিবিউট গুলোর নাম, কোনটার কি কাজ। তো এই জিনিসগুলো তো আমার ধারণা আছে বলেই তো বলতে পেরেছি, তাই না? তো ওখানে এরকম গেলে মাত্র প্রশ্ন করবে যে অ্যাট্রিবিউটের এই অ্যাট্রিবিউটের কাজটা কি। মনে করেন আমি এই ব্যায়ামটা করে ওদেরকে পাঠিয়েছি, কাজ দিয়েছে। তো ও এখন বলবে, আচ্ছা এই যে কথাটা আপনি এখানে লিখেছেন, কোন অ্যাট্রিবিউটটা ফলো করেছেন এখানে আপনি? এরকম বলবে, তখন আপনাকে বলতে হবে যে আমি এই অ্যাট্রিবিউটটা এখানে ফলো করেছি। এখানে এই যে কালারটা নিয়েছি, কালারের কোন কনসেপ্টটা নিয়ে আপনি এই কালারটা নিয়েছেন? এটাও একটা লাইট কালার, এটাও একটা লাইট কালার। তো কোন কনসেপ্টটা নিয়ে আপনি এই হিসাবটা করে রেখেছেন? গ্রাফিক ডিজাইনার হইতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা আসলে আসলে হ্যাঁ, আমি কি বলছি, আমি তো আগে এই কথা আগের দিন তো বলেছি। মনে করেন আপনি হচ্ছে অনার্স পাস করবেন, অনার্স পাস করে আপনি যে জবগুলোতে অ্যাপ্লাই করবেন, কোন পজিশনে করবেন? হতে পারে একটা অ্যাকাউন্টস সেকশন, হতে পারে আপনি হচ্ছে কোন স্কুলের শিক্ষকতা। বাট আপনি কি সেই লেভেলে গেলে আপনাকে সেই লেভেলের ঘুষও এখন হয়ে গেছে নাকি? হতে পারে কি আপনি হয়তো কি বলে অনার্স পাস করেছেন, কিন্তু সেই লেভেলের পাস আপনি এখন, জাস্ট আমার কথা কষ্ট পাবেন না, সেই লেভেলে আপনি এখন পাস করেননি। মানে যে রেজাল্ট, আমি রেজাল্টের কথা বলছি। এখন ব্যাংকে অ্যাপ্লাই করতে গেলে, অ্যাকাউন্টস সেকশনে গেলে আপনাকে অ্যাকাউন্টস নিয়ে পড়তে হবে। তো আপনি পড়েছেন কি নিয়ে? হতে পারে কোন একটা অন্য কাটা ফিল্ড নিয়ে পড়েছেন। হ্যাঁ, হ্যাঁ, জি। এবার আপনি অ্যাকাউন্ট সেকশনে যান, আপনি তো অ্যাকাউন্টস নিয়ে পড়েননি, তার মানে কি আপনি অ্যাকাউন্টসে আবেদন করতে পারছেন না। তাহলে এখন আপনি কোথায় যাবেন? আপনি হতে পারে একজন কি বলে একটা কোম্পানির কি বলে এটাকে সিও, বা সিও পর্যায়ে যেতে পারবেন না, আপনি হচ্ছে জুনিয়র এক্সিকিউটিভ বা হচ্ছে একটা ম্যানেজার পজিশনে গেলেন, এই পজিশন। তো আপনার সাধারণ পজিশনে গেলে একটা ম্যানেজারের স্যালারি আসবে 40,000 টাকা। ঠিক আছে, স্টার্টিং এ কেউ কেউ আপনাকে ম্যানেজার রাখবে? আপনার কোনো প্রিভিয়াস কোনো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স নেই, তাহলে এক্সপিরিয়েন্স করতে গেলে কোথায় যেতে হবে? নতুন কোম্পানিতে। নতুন কোম্পানি গেলে স্যালারি কত আসবে? সর্বোচ্চ ওই 15 থেকে 20,000। পাস করেছেন কি অনার্স। এবার আপনি সেখানেও আপনাকে নিচ্ছে না, তারাও চায় কিছু না কিছু সে জানো। হ্যাঁ, হ্যাঁ। এখন এবার আমি আসি আস্তে আস্তে। এবার মনে করেন কি আপনি তাহলে একদম নতুন হিসেবে কি করবেন? মার্কেটিং ফিল্ডে যাচ্ছেন, মার্কেটিং করতে। জব, পড়াশোনা যে লেভেলে করেছেন সেটা কিন্তু অনেক হাই। আপনার যোগ্যতা রাখা উচিত আছে সিও পর্যায়ে বা ম্যানেজার পর্যায়ে, সিনিয়র ম্যানেজার পর্যায়ে, কিন্তু আপনি চাকরি করছেন মার্কেটিং ফিল্ডে। একজন অনার্স পাস মাস্টার্স পাস জবে অ্যাপ্লাই করছে স্কুলের দপ্তরি পাশে, দপ্তরি ক্যাটাগরিতে আবেদন করছে। কেন করছে? কারণ জব প্লেসমেন্টের মানে শর্ট, তাই না? যার জন্য এগুলো করছে। তাহলে আপনার স্যালারি কত আসছে? স্যালারি আসছে একটা কেরানি যে স্কুলের, ওর স্যালারি কত? বরং 14 থেকে 15,000, তাই না?
স্যার এসএসসি পাস এরকম তারা তো স্যার অনার্স মাস্টার্স লাগবে। জি, এখন আপনি মনে করেন ওই লেভেলে পড়াশোনা করে আপনি যে মার্কেটিং ফিল্ডে ঢুকেছেন, যে স্যালারি আসছে কত, সর্বোচ্চ যদি আরএফএল কোম্পানিতে যান, বড় বড় কোম্পানি 22 থেকে স্টার্টিং শুরু হবে, 20 থেকে 22। আর যদি আপনি নিম্ন শ্রেণীর কোনো কোম্পানিতে যান, সাধারণ কোম্পানি, আপনার 15 থেকে 10 থেকে 15 এর ভিতরে স্যালারি আসবে স্টার্টিং। অনার্স পাস তো স্যার লাগবে। হ্যাঁ, তাহলে আপনি চাকরি পাচ্ছেন 15,000 টাকার। আর আপনি যদি গ্রাফিক্স ফিল্ডে আসেন, শুধু গ্রাফিক্স না, এই আইটি সেক্টরে, তাহলে আপনার ন্যূনতম স্যালারি আসবে এইচএসসি পাশে বা এসএসসি পাশে। এসএসসি পাশে কেউ জব করতে যাবে না, কারণ তার বয়স অনেক কম থাকে। এইচএসসি পাশে হয়, এবং এইচএসসি পাস করে আপনি যদি কোনো জব ফিল্ডে ঢোকেন, তাহলে আপনার ন্যূনতম আপনার হচ্ছে স্যালারি আসবে 20 থেকে স্টার্টিং শুরু হবে, সর্বনিম্ন 20। আর যদি 1 বছরের এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনার সর্বোচ্চ 25 থেকে 30,000 এ চলে আসবে স্টার্টিং স্যালারি। আপনি স্যার ওইটাই স্যার বলতেছিল যে ওই অসময় যে অনেকেই চাইবে না যদি কাউকে কেউ সাজেস্ট করে যে এইটা এসএসসি পাস করে এইদিকে ঢুকে যাও, চাইবে না তার এই রিস্কটা নিতে, কারণ দেখা গেছে অনেক সময় এটা দিয়ে অনেক দূর যেতে পারে না, তখন আর কি লেখাপড়াটা গুরুত্বপূর্ণ হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই অবশ্যই লেখাপড়া গুরুত্বপূর্ণ। এটাকে ফার্স্ট অফ অল এটাকে আপনাকে প্রধান সাবজেক্ট হিসেবে নেওয়া যাবে না, এটাকে আপনাকে থার্ড মানে সেকেন্ড সাবজেক্ট হিসেবে নিতে হবে, যে আমি এদিকে পড়াশোনা করছি, সাথে সাথে এগুলো এগিয়ে নিয়ে যাচ্ছি। মনে করেন একটা জিনিস করে দেখেন, আপনি 4 বছরে অনার্স, তাই না? 4 বছর আপনি কিভাবে কাটান? প্রথম ইয়ারে যান, প্রথম ইয়ারে হয়তো খুব আনন্দ করে চলে যায়, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে খুব চলে যায়। সেকেন্ড ইয়ারে গেলে আর খুব বেশি কোনো থাকে না, বন্ধুরা থাকে না, তখন আসলে কি মাথার টেনশন কি, নিজে কিছু একটা করার। এবার পড়াশোনা নিজে কিছু করার বা জবে ঢুকেন, বড়জোর আপনি কি ইনকাম, বা অনেকে বেশি বাবার টাকায় চলে, অনেকে প্রায় 90% বাবার টাকায় চলে। এরপরে কি হয়, যখন শেষ করেন অনার্সটা, বেকার, কোনো কাজ নাই, বেকার। কিন্তু এই 4 বছর যদি আপনি এই একটু 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 করে গ্রাফিক্সটা বা অন্যান্য ফিল্ডে যদি আপনি অপারচুনিটি রেডি করে রাখতেন, 4 বছর পর্যায়ে গিয়ে এক্সপিরিয়েন্স আপনার থাকতো 4 বছর, আর কোন পজিশনে চলে যেতে পারতেন, বুঝতে পারছেন? আপনার ওই অনার্স থেকে বের হয়েই আপনার কিন্তু চাকরি খোঁজা লাগতো না, হাতের কাজ বাইরের দেশে এই একটা সুবিধা হ্যাঁ, যে ওদের একটা পড়াশোনার পাশাপাশি প্র্যাকটিক্যালি কিছু শেখানো জি হয়, জি, আমাদের দেশে এই সিস্টেমটা নাই। হ্যাঁ, এই এখন বর্তমান হচ্ছে, এই জন্য বেশি প্রজেক্ট গুলো আসছে, এই বেকারত্ব দূর করার জন্য, নিজে কিছু করার জন্য। ঠিক আছে, আমি যদি আইটি না শিখতাম, তাহলে আমার তো বড় জায়গায় কি করতে হতো, কোনো একটা মার্কেটিং ফিল্ডে দৌড়ানো লাগতো। কিন্তু এখন কিন্তু আমি এই একটা পজিশনে এসে জব করছি। এরকম একটা জব পজিশনে গিয়ে যদি আমি জব করি, তাহলে আমার কিন্তু স্টার্টিং মানে পড়াশোনার লেভেলটা আরো অনেক হাইলি করতে হতো, বা আপনার কি বলে অনার্স, মাস্টার্স বা ডাবল মাস্টার্স বা পিএইচডি কোনো একটা করে তারপরে এখানে ক্লাস নেওয়া উচিত ছিল, মানে যে লেভেলে, কারণ কি বিসিএস করা উচিত ছিল। আমি তো বরিশাল বিএম কলেজে ক্লাস নিয়েছিলাম, ওখানে সর্বনিম্ন স্যারদের বিসিএস পাস, বিসিএস ছাড়া কোনো স্যার নাই। তো আমি কিন্তু তাদের সাথে কিন্তু ক্লাস নিয়েছি, ঠিক আছে? তখন আমার হচ্ছে অনার্সটা শেষ হয়নি, তখন আমার অনার্স শেষ হয়নি। তো সেই সময় কিন্তু আমি তাদের সাথে ক্লাস নিয়েছি, একজন বিসিএস পাস আর আমি ইন্টার পাস। তারাও যে চেয়ারে বসছে আমি ঠিক একই চেয়ারে বসছি, একই অফিস রুমে। এই যে আমার আইটি সাপোর্ট ওদের থেকে আমি অনেক হাই, আইটি সেকশনে ওদের থেকে আমি অনেক হাইতে আছি, ঠিক আছে? চাহিদা অনেক বেশি। হ্যাঁ, একজন কি বলে ম্যাজিস্ট্রেট, একজন ম্যাজিস্ট্রেটের কাজ কি, যাবে 2 দর্শন তাকে সার্চ করবে, এটাই তো, এটা তার তো পাওয়া নাকি? এখন তার সে বলবে, এই এটা কেন করলেন, এইকে জরিমানা করো, এই একে জেলে দিয়ে দাও, এটা তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার। একজন অ্যাসেসর পাওয়ার এই একই। তো আপনি অ্যাসেসর পাস হচ্ছেন কিসে, ইন্টার পাসে। এই যে লেভেল 3 দিচ্ছেন না, এরপরে আপনি অ্যাসেসর হয়ে যেতে পারবেন লেভেল 4 দিলে। অ্যাসেসর পাস আপনি যখন এরকম কোনো কেন্দ্রে যাবেন না, আমরা যখন এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, এইচএসসি পরীক্ষা দিয়েছিলাম, তখন কি হতো, যখন কোনো টিউনো সাহেব আসতেন, তখন কি হতো, স্কুলে সব থরকম্প লেগে যেত না, এই স্যার আসছে, সবাই সতর্ক হয়ে যাও, এই কেউ কথা বলবা না, এক্সপেল করে দিবে, হতো না? তো আপনি যখন কোনো অ্যাসেসমেন্ট নিতে যাবেন, সবাই এরকম ভয় পাবে। তার মানে কি, ওই
একজন ম্যাজিস্ট্রেটের পাওয়ার আর আপনার পাওয়ার সেম। এটা পরিশ্রম অনেক করতে হবে। এই অ্যাসেসমেন্ট তো আর শুধু হয় নাই। হ্যাঁ অনেক কঠোর পরিশ্রম করতে হবে। আপনি যেটা বললেন কিন্তু অনেক কিছু জানেন। হ্যাঁ, অনেক কিছু চাই, কিন্তু ওই যে আপনি অনেক কিছু জানবে কিভাবে, প্র্যাকটিস করে করে জেনেছে, আপনার কিছু মুখস্থ করতে হবে না। এই জিনিসগুলো কিন্তু আমি কখনো মুখস্থ করিনি, সত্যি কথা বলতে। এই জিনিসগুলো আদৌ এগুলো শিখতে হয় আমি এটাও জানতাম না। বুঝতে পারছেন, যে সত্য বলতে এই যে অ্যাট্রিবিউট গুলো এদের মুখস্থ করতে হয়, এটা আমি জানতামই না। কিন্তু আমি দেখে বলবো এটা তো এই কাজ, এটা আমি জানি, এর কি শিখবো। বুঝতে পারছেন, আমার অ্যাকশন জানা হয়ে গেছে। এরকম যখন আপনার রেগুলারলি প্র্যাকটিস করে কাজ করবেন, তখন দেখবেন আপনার এগুলো জানা হয়ে গেছে। ও যেখানে যা প্রশ্ন করুক আপনি যা বলে দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে আপনাকে কিভাবে কিছু করতে হবে। কাজের উপরে কিছু নাই। আপনি এই যে লেভেল 3 করেছেন, লেভেল 3টা করবেন, ছোট ছোট আইটি সেক্টরে জব করবেন। কালার সম্পর্কে অনেকে বলবে এটা হয়নি, ভুল হয়েছে। অনেকে বলবে কেন করেছেন, অনেক প্রশ্নের সম্মুখীন আসবেন, অনেক ভুল হবে, সংশোধন করতে হবে, কাজ আপলোড করবেন। একটা পর্যায়ে গিয়ে আপনার হচ্ছে এই আস্তে আস্তে ধারণাগুলো চলে আসবে। মার্কেটে যাবেন, কাজ রিজেক্ট করে দিবে, কেন রিজেক্ট করেছে সেটা নিয়ে যাচাই বাছাই করতে যাবেন। ঠিক আছে, যাচাই বাছাই করতে গিয়ে তখন আপনার সামনে এই ছোট ছোট প্রবলেম গুলো সলভিং ইস্যু চলে আসবে, মানে সলভ করা শিখবেন আপনি। এবার আপনি যখন সবকিছু জেনে যাবেন, আপনি হচ্ছে অ্যাসেসর হয়ে যাচ্ছেন। এখন মনে করেন কি, আপনি কোনো কিছু শিখলেন না, কোনো কিছু কোর্স করতে গেছেন আপনি, ঠিক আছে, কোর্স করতে গেছেন, কোর্স করতে গিয়ে অ্যাসেসরে কিন্তু কোর্স আছে, লেভেল 4 এর কোর্স আছে কিন্তু। তো প্রত্যেক ট্রেনিং সেন্টারের ইচ্ছা কি তারা পাশ করে যাক আমার ট্রেনিং সেন্টারতে নাকি। তো পরীক্ষা কি কি আসে তারাও তো জানে, কারণ এগুলো ওখানে পরীক্ষা হচ্ছে। ওরা কি করে, ওই পয়েন্ট গুলোই পড়ায়। বুঝতে পারছেন, ওই পয়েন্ট গুলো ধরে ধরে পড়ায়, মুখস্থ করিয়ে দেয়। 1 মাস 2 মাস ক্লাস হয়, ওই 2 মাসের মধ্যে মুখস্থ করিয়ে দেয় ওই পড়াগুলো। হ্যাঁ, মুখস্থ করিয়ে দেয়। মুখস্থ করিয়ে দিলে কি হয়, যখন অ্যাসেসর বলে অ্যাট্রিবিউট কয়টি ফন্টের, স্যার অ্যাট্রিবিউট 12টি, কি কি, এইগুলো এইগুলো এইগুলো। ও কিন্তু মুখস্থ করেছে, কিন্তু আদৌ যে কোনটার কি কাজ ও কিন্তু জানে না। অ্যাসেসর মনে করছে আরে এ তো খুবই ব্রিলিয়ান্ট ছাত্র, ঠিক আছে তুমি আজ থেকে অ্যাসেসর যাও। বুঝতে পারছেন, ও কিন্তু অ্যাসেসর হয়ে গেছে, অথচ ও কিন্তু কিছু জানে না, ও মুখস্থ করে পাশ করে গেছে। ক্লিয়ার, সুতরাং মুখস্থ করে পাশ করা সম্ভব। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আপনার নিজের যোগ্যতা পর্যন্ত যেতে গেলে আপনাকে এগুলো করতে হবে। একজন অ্যাসেসরের স্যালারি হচ্ছে, যদি কোনো ট্রেনিং সেন্টারে জব করতে চাই, তার নিম্ন স্লিপ স্যালারি হচ্ছে 40,000 সর্বনিম্ন, আর উপরের স্যালারি কিন্তু বেশি আছে। এখন হচ্ছে আর উনি যখন অ্যাসেসমেন্ট নিতে যায়, তাহলে ওনার এক্সট্রা টাকা আছে আলাদা। আর একজন অ্যাসেসর সবসময় ছুটি কাটাতে পারে, এর রাইট তার আছে। কারণ কি, তার অ্যাসেসমেন্টের দিন যেতেই হবে। সে যখন জব করতে যায় এগুলো বলে যায়, কোনো জব যখন প্লেসমেন্টে যায়। স্যার এই ছুটি কাটাতে পারলে তো দেখেছিলেন একটা নির্দিষ্ট নিয়ম আছে যে এতদিন আর বেশি কাটানো যাবে না। আমি একজন অ্যাসেসর, আমি যখন জব করতে গিয়েছি তখন আমি বলেই নিয়েছি, দেখেন আমি একজন অ্যাসেসর, আমাকে যখন এনএসডি থেকে কল করবে তখন আমাকে যেতে হবে। যদি আপনি এগুলো রাজি থাকেন তাহলে আমি আপনার পজিশনে আসছি, তাহলে বা আমি নাই আপনার এখানে। তো ওই বছর কি করছে, এরকম ট্রেনার তো আমার দরকার, একজন হাই ডিমান্ডের ট্রেনারের দরকার। তো যারা হাই ডিমান্ডের ট্রেনার তাদের সবাই অ্যাসেসমেন্ট করা আছে, তারা অ্যাসেসমেন্ট নিতে যাবে। তো এগুলো মেনেই তারা এগুলো হয়, মেনে এগুলো জবে তাদের ঢোকায়। আর ওই রেগুলারলি ছুটি কাটায় এই আর কি, মনে করেন সপ্তাহে একটা অ্যাসেসমেন্ট তো তারা পায়। মানে যারা নতুন থাকতে হয়তো মাসে 2টা 3টা পায়, আর পুরানো হলে তারা জবও করে না, তারা ওই অ্যাসেসমেন্ট নিতে থাকে সবসময়। কারণ একজন অ্যাসেসমেন্ট নিতে গেলে তো ওর জবের চাইতে বেশি টাকা। সমস্যা কোথায়, ও মাসে কত কামাবে, 30-40 হাজার, একদিন গেলেই তো তার 20,000 টাকা income। সমস্যা কোথায়, মাসে 4টা অ্যাসেসমেন্ট পেলেই পার হেড 800 টাকা করে হিসাব করেন, পার হেড 800 টাকা। এবার 12 জনের নিচে কোনো অ্যাসেসমেন্ট হয় না, ঠিক আছে, 10 জন, 10 জনের নিচে কোনো অ্যাসেসমেন্ট হয় না। তার 800 টাকা করে হলে 10 জন হলে কত আসছে, 8,000 টাকা। ও একদিন এসে 8,000 টাকা, যাওয়ার খরচ সরকারের, আসার খরচ সরকারের। সমস্যা কোথায়, ওই একদিন এসে 8,000, মাসের 4টা যদি অ্যাসেসমেন্ট সে পায় তাহলে কত হচ্ছে,
32,000 টাকা। ইচ্ছা মতো ঘুরছে খাচ্ছে, 32,000 টাকা স্যালারি পাচ্ছে, সমস্যা কোথায়? সুতরাং পড়াশোনা করতে হবে, ঠিক আছে? এরপরে কিন্তু অ্যাসেসমেন্ট মানে অ্যাসেসর লেভেল 4, এটা করার ইচ্ছা সবার থাকবে না? না না, 3 করার পরে অ্যাসেসর হতে হবে, অ্যাসেসরের লেভেল 4, ট্রেনার এন্ড অ্যাসেসর। তো আপনি যদি অ্যাসেসর পার্ট করতে পারলেন, অ্যাসেসর পার্ট করার পরে আপনি যদি লেভেল 4 করেন তারও অ্যাসেসর, লেভেল 3 করলে সেটারও অ্যাসেসর আপনি, লেভেল 5 করলে সেটারও অ্যাসেসর আপনি, প্রত্যেকটা অকুপেশনের অ্যাসেসর আপনি। আপনি গ্রাফিক্সের অ্যাসেসর, আপনি আইটি সাপোর্টের অ্যাসেসর, আপনি মার্কেটিং এর অ্যাসেসর। মানে স্যার এই লেভেল 3 টা কমপ্লিট করার পর ওইগুলো দিতে পারবেন, এর আগে দিতে পারবেন না। অ্যাসেসমেন্ট, অ্যাসেসর, অ্যাসেসর পার্ট। হুম, ওইটা বললাম 1 মাসের ক্লাস হয়। আর হচ্ছে সম্ভবত হবে, আর ওটাকে পাস করাতে হবে, যদি পাস হয়ে যায় তাহলে করানো হবে। 1 মাসের কোর্স, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 15,000 টাকা আপনাকে দিতে হবে, এটা ওই সরকার ভর্তুকি দিবে না। 15,000 টাকা দিতে হবে নিজের, হ্যাঁ। এখন অ্যাসেসমেন্ট নিলে আপনি যদি পাস করে যান তাহলে তো বললাম আমার টাকা উঠতে সময় লাগবে না। তবে পড়াশোনা করতে 12টা বই পড়তে হবে আপনাকে, হ্যাঁ, 12টা বই 1 মাসের মধ্যে শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেকে আছে। আমি যখন অ্যাক্সেসর পার্ট দিয়েছিলাম তখন আমার সাথে যারা আসছিল 5-6 জন মতো এক্সপার্ট ছিল, বাকি যারা সবাই বিগিনার, ঠিক আছে? তো লেভেল 3 তে দিয়েছিলাম তখন হচ্ছে একজন আসছিল, একটা মেয়ে মাউস ধরতে পারে না, তাই সে লেভেল 3 কিভাবে দিতে আসছে আমি এটাই বুঝলাম না। মানে মাউস ধরতে পারে বলে সেরকম না, এমন একটা কাজের কথা বলছে যেটা খুব ইজি, মানে ওটা আসলে জানা উচিত, কারণ লেভেল 3 তে আসছে, সে 3 মাস ক্লাস করেও যদি আসে তারপরেও তার এটা জানা উচিত, তারপর সে এটা করতে পারে না, হ্যাঁ। এই জন্য বুঝলাম যে আসলে লেভেল 3 এখন আর খুব বেশি ডিমান্ড থাকবে না কিছুদিন পরে, এখানে আরো এখন না, আরো 2-5 বছর পরে খুব বেশি ডিমান্ড থাকবে না লেভেল 3, কারণ গণহারে করছে সবাই। আপনারা রাগ করবেন না, আপনাকেও চিন্তা করে দেখেন, আপনার লেভেল 3 এক্সাম দিচ্ছেন, বাট আপনাকে কিন্তু আরো এক্সপার্ট হয়ে তারপর লেভেল 3 টা দেওয়া উচিত ছিল, হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু কি করছি, এখন সে লেভেল 3 দিচ্ছে, হয়তো আপনাকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু আগে থেকে শিখে তারপর লেভেল 3 করা উচিত ছিল। কারণ আমি একটা কথা বলবো, অ্যাট্রিবিউট কি, কালার কি, এইগুলো আপনাকে আলোচনা, লেকচার ক্লাস থাকবে বেশি, তারপরে ডিজাইন প্রিন্সিপাল গুলো আলোচনা করবো। মনে করেন এই যে লোগোটা এখানে কেন দিয়েছে, এটা দেওয়া ঠিক হয়নি, এটা এখানে এরকম করা উচিত ছিল, এটুকু বলবো, আপনি ধরে নেবেন স্যার আসলে এইখানে ধাক্কা দিয়েছে, ঠিক আছে, এরকম। দেখেন এই যে ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন, এই এই যে ডিজাইনটা দিয়ে আসলে অ্যাকচুয়ালি কি মেন করছেন আপনারা বলেন তো? না, নাম না, জাস্ট ইমেজ, নামের কথা হিসাব মনে করেন নাম আপনি দেখেনই নি, ইমেজ দেখে কি বুঝছেন? অ্যাকশন ফিল, হ্যাঁ। কারণ কি দেখেন দুজনের ফেস কিন্তু খুবই এংরি টাইপের, তাই না? তো দুজন আবার দুই দিকে ঘুরে আছে, দুইটা ব্যক্তি একই নাকি আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ, বলতে পারেন যে দুইজনে একই হয়, তাহলে এর দুইটা চরিত্র আছে, এই মুভির মধ্যে এর দুইটা চরিত্র আছে, দুইটা দিক। এবং এই যেখানে গাড়িটা আছে, গাড়িটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তবে গাড়ি নিয়ে এখানে কোনো একটা কাহিনী এখানে আছে, বা ভৌতিক কিছু একটা, হ্যাঁ, বা হয়তো বা গাড়িতে কোনো ভূত টাইপের কিছু আছে, এরকম কিছু একটা এখানে আছে। ডিজাইনের কনসেপ্ট দেখে কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে, তাই না? এই যে এখানে এটা দেখতে পাচ্ছেন, দি নন, হ্যাঁ, না, এখানে জিনিসটা দেখে দেখেন, এই যে ভূতটা এখানে আছে, এর হিজাব পরে আছে কিন্তু,
কি বোঝাচ্ছে? এটা একটা মুসলিম বুথ বা নামাজ পড়া অবস্থায় বা এরকম। জি, খ্রিস্টান। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে পাদ্রি টাইপের যেটা আছে, এরকম টাইপের কিছু একটা এখানে আছে। ডিজাইন কনসেপ্ট থেকে এরকম বোঝা যাচ্ছে না? তো এই ডিজাইনের কনসেপ্টটা আপনাকে এইভাবে ফুটিয়ে ওঠাতে হবে। ঠিক আছে? দেখেছেন? আচ্ছা, এর সাসপেন্স। আপার পাশাপাশি আছে। আচ্ছা, শ্যাডো ইস্যুটা কি ক্লিয়ার হয়েছে সবার? তাহলে ইলাস্ট্রেটরের কাজটা আমরা তাহলে শেষ করব। এখানে আপনারা কিন্তু বই দিয়েছি ইলাস্ট্রেটরে, ঠিক আছে? বইয়ের যে প্রশ্নগুলো আছে, অবশ্যই অবশ্যই একটু চোখ বুলাবেন। এগুলো কিন্তু আসবে, হয়তো আপনার কাজটা জানবেন কিন্তু কিন্তু লিখতে পারবেন না, হবে না? তো প্রশ্নগুলো যদি দেখেন তাহলে লেখার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে। একটা কাজ করে প্রশ্নগুলো তুলে এক জায়গায় করে দিব। হ্যাঁ, 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 জি জি, এরকম হবে। হ্যাঁ, জানবেন এই জিনিসটা কি, কিন্তু আর লিখতে পারবেন না। তো আমি যে কাজ করবো, এই সকল প্রশ্ন যেগুলো আছে সেগুলোকে এক জায়গায় করে দিব, তাহলে মনে হয় আপনার পড়তে সুবিধা হবে। আমার কাছে কিছু বই আছে কি? এই ট্রেনার আর অ্যাসেসরের প্রশ্নগুলো কেমন হয় দেখেন। এই দেখেন, potential are important the presentation identify based on the feedback received, which dimension or competency does the performance criteria demonstrate। এখানে বলছে যে ক্লায়েন্টের ফিডব্যাকের সময় আপনারা আসলে কি ইউজ করেন। হ্যাঁ, এখানে এই যে প্রশ্নগুলো, what type hazard character, hazard আসলে জিনিসটা কি, হ্যাঁ, মানে কি বলে এটাকে, content noise paralyze explosive sun or cold। আহ, একটা ছাত্র বা একটা স্টুডেন্ট যদি আপনার সামনে বা একটা অফিসে মনে করেন রোদ আছে বা ঠান্ডা আছে, এমন অবস্থায় অফিস কেমন পরিচালনা করবেন? ঠিক আছে? বা ওই টাইপের হচ্ছে কোন টাইপের হ্যাজার্ড এটা, সূর্য আছে বা হচ্ছে মানে ঠান্ডা আছে, আবার ওখানে শব্দও আছে, ঠিক আছে, ওখানে প্রচুর নয়েজ হয়, এরকম টাইপের একটা কোম্পানিতে এটাকে কোন টাইপের, এগুলোকে কোন টাইপের হ্যাজার্ড বলে? ঠিক আছে, এগুলো এখানে লেখা আছে।
আচ্ছা কি বের করতে চেয়েছিলাম? গ্রাফিক ডিজাইন। আচ্ছা ভিডিও স্টপ করে দিচ্ছি।